গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 31 জুলাই বৃহস্পতিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবর হলো উন্নয়নের সরকারের মুখোশ খুলে দিল বাঁশের সাঁকো। শ্রীভূমি সুভাষনগরে দুর্বিষহ জনজীবন। উন্নয়নের সরকার বলে বিজেপি যখন রাজ্যে গলা ফাটায়, তখন শ্রীভূমি সুভাষনগর যেন সে আওয়াজ শুনতে পায় না। শহরের প্রাণকেন্দ্র থেকে কেবল কিলোমিটার দূরত্বে অবস্থিত এই এলাকাটি একবিংশ শতাব্দীতেও আধুনিক পরিকাঠামোর ছোঁয়া পায়নি। বর্ষা হোক বা শুকনো মৌসুম, বছরের পর বছর ধরে সুভাষনগরের সাধারণ মানুষ বাঁশের তৈরি একটি সাঁকোর উপর দিয়ে জীবন বাজি রেখে যাতায়াত করেছেন। এটি কোনো দুর্গম পাহাড়ি গ্রাম নয়, এটি শহরের 17 ও 18 নম্বর যোগাযোগ স্থল। অথচ এখানে নেই কোনো পাকা সেতু, নেই সড়ক, নেই সংযোগ, নেই ন্যূনতম নাগরিক পরিকাঠামো। মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের টুকনো সাঁকো। শিশুরা স্কুলে যাচ্ছে এই ঝুঁকিপূর্ণ পথে। বৃদ্ধরা হাসপাতালে পৌঁছাতে পারছে না ঠিকমতো। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হচ্ছে কাঠের খাটিয়া করে। স্থানীয় বাসিন্দারা খুব উগরে দিয়ে বলেন, আমরা আর কতদিন এই অবহেলার শিকার হব। ভোটের সময় নেতামন্ত্রীরা এসে উন্নয়নের গলাভরা প্রতিশ্রুতি দেয়, তারপর আর মুখ দেখা যায় না। সরকার বদল হোক, মন্ত্রী বদল হোক, কিন্তু আমাদের দুর্দশা বদলায় না। সুভাষনগরের এই করুণ চিত্র রিপোর্টারের ক্যামেরায় ধরা পড়তেই এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি এখন প্রশাসনিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরবর্তী খবরটি হল, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপি প্রশাসনকে ব্যবহার করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন সুনাইর প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। বুধবার তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে জানান, কংগ্রেসের 5 জন সদস্য থাকা সত্ত্বেও বিজেপি প্রভাব খাটিয়ে কলাকৌশলে কংগ্রেসের 2টি বুথ নষ্ট করেছে। এতে আধিকারিকরা শাসক দলের নির্দেশে কাজ করেছে বলে স্পষ্ট বোঝা গিয়েছে। তারা এ নিয়ে আদালতে দ্বারস্থ হবেন বলে জানান আমিনুল হক লস্কর। পরবর্তী খবরটি হল, সম্পূর্ণ বৈধভাবে শুরু হলো কয়লা ব্যবসা। বুধবার গুয়াহাটির কাছাকাছি বার্নিহাটের 17 মাইলে আনুষ্ঠানিকভাবে 2টি কয়লাভর্তি ট্রাকের ফ্ল্যাগ অফ করা হয়। এর মধ্যে একটি ট্রাক বিহারের উদ্দেশ্যে এবং অন্যটি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। এই পরিবহন ছিল প্রতিবেশী রাজ্য মেঘালয়ের প্রথম বৈজ্ঞানিক কয়লা খনন ব্লক থেকে সরাসরি কয়লা পাঠানোর উদ্যোগ। সম্প্রতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উদ্বোধন করা পূর্ব জয়ন্তীরা পাহাড়ের বাইডিংহাটির সারিমখাম এর কয়লা খনি পাট্টাটির স্বত্বাধিকারী দপমেন শিলাই এদিন এই বাণিজ্যিক পরিবহন কার্যক্রম শুরু করেন। এর ফলে মেঘালয় থেকে কয়লা পরিবহন শুরু হওয়ায় ভারতবর্ষের কয়লার আমদানির উপর নির্ভরশীলতা যথেষ্ট কমবে বলে মনে করা হচ্ছে। 2024 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার ও মেঘালয় সরকারের 3 জন খনিকরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর কয়লা বাণিজ্যের ক্ষেত্রে এই বড় পরিবর্তন এসেছে। উল্লেখ্য, 2014 সালে জাতীয় সবুজ ন্যায়াধিকরণ GTN মেঘালয়ের অবৈজ্ঞানিক রেড হোল পদ্ধতি কয়লা খননের সঙ্গে জড়িত থাকায় ব্যাপক নিরাপত্তা ও পরিবেশগত কারণ দেখিয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এই অবৈজ্ঞানিক পদ্ধতির কারণে বিশেষ করে কয়লা সমৃদ্ধ জয়ন্তীরা পাহাড় এলাকায় বহু খনিকরের মৃত্যু হয়েছিল। তবে মেঘালয় সরকার সুপ্রিম কোর্টে সফলভাবে আপিল করে এবং 2019 সালে GTN এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর আজ থেকে এই নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লার ব্যবসা শুরু হলো। পরবর্তী খবরটি হলো, শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার শিলচর মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। এদিকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং পালংঘাটের ন্যাশনাল ক্লাবের ব্যবস্থাপনায় আগামী সোমবার পালংঘাট বাজারের পশু চিকিৎসা হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। পরবর্তী খবরটি হল, অসমের 27টি জেলায় 40%ও বেশি বৃষ্টিপাতের ঘাটতির কারণে তীব্র খরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলায় অসম সরকার জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। 28 জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত জেলা কমিশনার ডিসিদের প্রভাবিত অঞ্চলে সেচ প্রকল্পের কার্যকারিতা অবিলম্বে
মূল্যায়ন করতে এবং যেখানে প্রয়োজন সেখানে সময়মতো পুনরুদ্ধার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে খরা ত্রাণই কৃষকদের রক্ষা করতে পারে বলে রাজ্য সরকার মনে করেছে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগগুলিকে সম্পূরক সেচের জন্য পাম্পসেট, ক্ষুদ্র সেচ চ্যানেল সক্রিয় করতে এবং বিকল্প জলের উৎস ব্যবহার করার জন্য সম্পদ সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষকদের তৎকালীন সরবরাহের জন্য বিন 10, বিন 11 বা অন্য কোনো উপযুক্ত স্বল্পকালীন ধানের জাতের পর্যাপ্ত বীজ মজুত রাখতে কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃষ্টিপাতের ঘাটতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিকে অগ্রাধিকার দিতে জেলা কৃষি কর্মকর্তাদের বীজ বিতরণের পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে। বিশেষত উল্লেখযোগ্য বৃষ্টিপাতের ঘাটতি বা প্রাথমিক খরাসূচক দেখা দেওয়ায় জেলাগুলির ডিসিদের কৃষিসেচক, পশুপালন ও পশু চিকিৎসা এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ প্রধান বিভাগগুলির সঙ্গে যৌথ সভায় আহ্বান করতে হবে এবং 31 জুলাইয়ের মধ্যে এএসডিএম এর কাছে একটি কার্যনির্বাহী প্রতিবেদন জমা দিতে হবে।